গানের তালে তালে নাচও শুরু হয়ে গেল। চারপাশের ছেলেগুলোর চোখে স্পষ্ট লোলুপতা, যেন নাচ নয় অন্য কিছু দেখছে তারা। অভ্র স্টেজে উঠে কোনো কথা না বলেই রাহার চুল মুঠো করে ধরলো, টানতে টানতে নামাতে লাগলো আর বলতে লাগলো। তোর -+, আমি ছোটাচ্ছি। রুমে চল। আবারও চেঁচিয়ে বলল। আজকের পর থেকে বান্দির দিকে যে হারামে চোখ তুলে তাকাবি, সে চোখ তুলে আমি মার্বেল বানিয়ে ছাড়বো। সাথে চারটাও হাতে ধরে দেব। যারা জানে না তাদেরও জানিয়ে দিবি। ছেড়ে দিন প্লিজ, লাগছে আমার, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কাঁদো কাঁদো মুখ নিয়ে তার হাত ধরে রাখা লোকটির পানে তাকিয়ে বলল রাহা। কথাটি বলার সাথে সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি দাঁতে দাঁত পিষিয়ে নিজের সর্বশক্তি দিয়ে এক হাত শক্ত করে ধরে রেখেছে, আর অন্য হাত দিয়ে তৎক্ষণাৎ গালে হাত দিয়ে সাথে সাথেই জোরে চিৎকার করে কেঁদে ওঠে রাহা। নরম গালে এত শক্ত থাপ্পড় খেয়েও অজ্ঞান হয়নি, এটাই হয়তো সবচেয়ে বড় বিষয়। রাহার দুই বান্ধবী অবন্তিকা ও সাফা তাদের প্রাণপ্রিয় বান্ধবীকে থাপ্পড় খেতে দেখে দূর থেকে দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষের দিকে। হুঁশ ফিরতেই দৌড়ে এলো রাহার কাছে। ভয়ে ভয়ে চোখ তুলে সামনে দাঁড়ানো লোকটির পানে তাকালো তারা তিনজন। এই যেন কোনো মানুষ নয়, এক হিংস্র বাঘ তাদের সামনে দাঁড়ানো, এখনই তাদের কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আতঙ্কে তারা চোখ নামিয়ে মাটির দিকে তাকালো। লোকটির চোখ দুটি ভয়াবহ রক্তিম আভায় ভরে উঠেছে। রাহার যে হাতটি সে চেপে ধরেছিল সেখানে এখন স্পষ্ট 5 আঙুলের দাগ বসে আছে। রাস্তার চারদিকে নিস্তব্ধতা, ভর দুপুর, মানুষজনের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। হঠাৎ করেই এক রুক্ষ কণ্ঠ ভেসে এলো। গো, রাইট নাও। তিনজনেই চমকে কেঁপে উঠল। কেউ নড়ছে না দেখে আবারও গর্জে উঠল। আই সেড গেট লস্ট, ড্যাম ইট। কথাটি শ্রবণ হওয়ার সাথে সাথে অবন্তিকা আর সাফা মিলে রাহাকে ধরে নিয়ে সেখান থেকে চলে গেল। আর যেতে যেতে মনে মনে 101টা গালি দিতে ভুলল না। শালা, তুই সুন্দর হলেই কি তোর বউ হবে কালো লুসনির মতো? তখন তোরা দুজনে মিলে গাইবি, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হবি তুই দীর্ঘ টাকলা অল্প কয়দিনে। বলতে বলতেই ওর মুখে একটা বিদ্রুপাত্মক ভেংচি দিল। রাগটা এখনো কমেনি। আজ পর্যন্ত কেউ তার গায়ে একটা ফুলের টোকাও দেয়নি, অথচ সেই লোকটা সরাসরি থাপ্পড় মেরে দিল, তাও কোনো কথা না শুনেই। অন্যদিকে লোকটি তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে এক রহস্যময় হাসি দিল। তার সাথে থাকা দুইজন দেহরক্ষী বা বলা চলে ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু জিজ্ঞেস করলো। কি রে, মেয়েটাকে শুধু শুধু মারলি কেন? সে শান্ত গলায় শুধু একটাই উত্তর দিল। অ্যাজ মাই উইশ, নো মোর টক। তাদেরও কি আর করার, বসের কথার উপর তো কোনো কথা বলা যাবে না। তারাও তিনজন গাড়িতে উঠে বসতেই ধোঁয়া উড়িয়ে কালো মার্সিডিসটি নিজ গন্তব্যের দিকে চলতে থাকলো। এদিকে তিনজন বদের হাড্ডি আইসক্রিম পার্লারে গিয়ে বসে পড়ল। একটু ঠান্ডা হওয়া দরকার, যা তাদের সাথে ঘটে গেছে তা যেন এখনো মাথার ভেতর ঘুরছে। তিনজনই যেন কোনো ঘোরের মধ্যে আছে। রাহার গাল আর হাত এখনো লাল হয়ে আছে। রাহা এক বোতল পানি নিয়ে আগে মুখটা ধুয়ে নিল। এমনি অনেক গরম, তারপর থাপ্পড় খাওয়া কম কিসে। একটু ফ্যানের নিচে বসেই অবন্তিকার চোখে চোখ পড়তেই হঠাৎ করে রাহা বলে উঠল। অবন্তীর বাচ্চা, তোর ডিয়ারের মায়ের সালাম। কুত্তি, তোর জন্যই আজ প্রথমবার লাইফে মার খেলো নিকুচি করি তোর ট্রিটের। তোর ট্রিট তোকে গরুর গোবর মিশিয়ে খাওয়াবো। আর কোনো ডিয়ার ছিল না শালি। এইটাই কেন বলতে গেলি? তোর জন্য, তোর জন্য আমার গালে রফা দফা শেষ। বলেই ন্যাকা কান্না জুড়ে দিল রাহা। এদিকে দোকানের কয়েকজন কাস্টমার তাদের দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কি যে শুরু করেছে এরা। অবন্তিকা বলে উঠল। আমি কি জানতাম নাকি দোস্ত যে ওই বজ্জাত লোকটা এই সামান্য কথায় এতটা রিয়াক্ট করবে? অবন্তিকার কথা শেষ না হতেই সাফা বলল। যা হয়েছে হয়েছে, এখন চুপ কর। জিভ দিয়ে গাল ঠেলতে ঠেলতে
শয়তানি হাসি দিয়ে আবারও বলতে লাগলো। একটা জিনিস কিন্তু আমি খেয়াল করেছি। রাহা ভেজা চোখেই শুধালো। কি? এই, ওয়েট ওয়েট ওয়েট। তৎক্ষণাৎ রাহা আর অবন্তিকা ভুরু কুঁচকে একে অপরের দিকে তাকালো। তারপর একসঙ্গে সাফার দিকে ঘুরে গেল। সাফা শান্তভাবে বলল। ইয়েস। রাহা আর অবন্তিকা মাথা নেড়ে একসঙ্গে বলল। নো নো নো, এটা হতে পারে না। আবারও সাফা জোর দিয়ে বলল। হ্যাঁ এটাই। ঠিক তখনই বাকি দুইজন একসঙ্গে চিৎকার করে উঠল। নো! বাঁশ খাওয়ার জন্য আর কাউকে পেলি না? ওই খাটাসটাকে? বলেই সে রাগে গজগজ করতে করতে আইসক্রিম খেতে লাগলো। অন্যদিকে অবন্তিকা শান্ত স্বরে বলল। যাই বলিস, লোকটা কিন্তু অনেক হ্যান্ডসাম রে দোস্ত। শার্টের উপর দিয়েই তো পুরুষালি মাসল দেখা যাচ্ছিল। ব্ল্যাক শার্ট আর প্যান্টে একদম নায়কের মতো লাগছিল। তোর সাথে কিন্তু হেব্বি মানাবে রে। রাহা তৎক্ষণাৎ তেতে উঠে বলল। বালের নায়ক, আমি মার খেয়ে শকে আছি, আর তোরা ওই খাটাসটার বডি নিয়ে পড়ে আছিস। তারপর বিরক্ত মুখে উঠে দাঁড়িয়ে বলল। থাক, আমি বাড়ি চাই। আম্মু বলেছিল আজ তাড়াতাড়ি ফিরতে, কেউ নাকি আসবে। ওই লোকটার জন্যই দেরি হলো। তাও ভালো, অচেনা মানুষের হাতেই মার খেয়েছি, আর কেউ দেখেও নি। আমার মান সম্মান এখনো আছে। বান্ধবীদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রাহা। বাড়িতে ঢোকার সময় তার কেমন যেন অনুভূতি হচ্ছিল, যা আগে কখনো হয়নি। এত কিছু সাত পাঁচ না ভেবে গেট পেরিয়ে বড় হল রুমে ঢুকে সবাইকে বসে থাকতে দেখে। কিন্তু তার চোখ গিয়ে ঠেকল সবার কেন্দ্রবিন্দুতে, যেখানে সেই লোকটি বসেছিল। যখন সেই লোকটিকে দেখতে পায় মনে হয় আকাশটা তার উপর ভেঙে পড়ছে। তার তো বেহাল দশা, মুখ হা হয়ে যায় আর তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ওঠে। আ! মুহূর্তে সবকিছু অন্ধকার হয়ে যায়। পিট পিট করে চোখ খুলতেই দেখলো সাদা সিলিংয়ে ফ্যান ঘুরছে, মাথাটা ভার হয়ে আছে। আবারও কিছুক্ষণ সময় নিয়ে চোখ বন্ধ করে আবার খুলল। মেয়ের জ্ঞান ফিরেছে দেখেই রাহার মা মিসেস সাথী বেগম তাড়াতাড়ি ছুটে এসে মেয়ের শিয়রে বসল আর জিজ্ঞেস করলো। কেমন লাগছে মা আমার? রাহা কিছুক্ষণ তার মায়ের দিকে অবুঝের মতো তাকিয়ে রইল, চোখে যেন বুঝাতে চাইছে তার কি হয়েছিল। রাহার জ্ঞান ফিরেছে শুনে একে একে বাড়ির সবাই ছুটে এলো। সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। সবার দৃষ্টি অনুভব করতেই হঠাৎ রাহার মনে পড়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তটা। আর সঙ্গে সঙ্গে ভয় জেঁকে ধরল তাকে। সে কি দেখেছিল তখন? কেন দেখেছিল? সত্যি ছিল নাকি বেশি দুশ্চিন্তার ফল? সবকিছু পাশে সরিয়ে রেখে নিজেকে বোঝালো এগুলো শুধু দুশ্চিন্তার ফল, আর কিছু না। কিন্তু রাহা বুঝতেই পারল না, দরজার আড়াল থেকে দুটি চোখ তার দিকেই নিবদ্ধ। রাহা সবাইকে শুধু এটুকুই বলল। এত গরমের মধ্যে শপিং করে এসেছি, তাই মাথাটা ঘুরে গিয়েছিল, আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এ কথা শুনে সবাই থেকে একটু স্পেস দিয়ে চলে গেল। শুধু থেকে গেল তার মা আর তার চাচাতো বোন সিফা। রাহা তাদেরও যেতে বলল, কারণ তার ভালো লাগছিল না, একটু একা থাকতে চায়। তাই ঘুমানোর কথা বলে ওদের পাঠিয়ে দিল। এইদিকে বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে মনে করতে লাগলো আজ তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা। কাল তার জন্মদিন, কিছু কেনাকাটা বাকি ছিল, তাই দুই বান্ধবীকে নিয়ে বেরিয়েছিল রাহা। কেনাকাটা শেষ করে শপিং মল থেকে বেরিয়ে কিছুটা সামনে তারা একজন সুদর্শন লোককে দেখতে পেল। লোকটি উল্টো দিকে ফিরে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই অবন্তিকার মাথায় দুষ্টু বুদ্ধি চলে এলো। রাহা শোন, বল। তোকে একটা ডিয়ার দেব, কমপ্লিট করলে তোর জন্মদিনে আমি তোকে ট্রিট দেব। রাহা আর সাফা দুজনেই হতবাক। এই কিপটা অবন্তিকা ট্রিট দেবে বিশ্বাসই হচ্ছে না। তবুও কৌতূহল সামলাতে না পেরে রাহা বলল। বল, কি করতে হবে? তাড়াতাড়ি বল, বাসে যেতে হবে। দাঁড়া দাঁড়া, সামান্য কিছু। ওই যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে শুধু আই লাভ ইউ বলে দৌড় দিবি। কি? কি না, জি। অসম্ভব। আরে জাস্ট বলেই চলে আসবি। তুই কি সত্যি সত্যি ভালোবাসবি নাকি পাগলি? তোর তো ওনার মুখও দেখতে হবে না। সাফাও এবার যোগ দিল। বলে দে না রে, এমন চান্স বারবার আসে নাকি?
রাহা একটু ইতস্তত করলো, তারপর হঠাৎ বলল, ঠিক আছে, কিন্তু পরে পিছু হারবি না যেন। প্রমিস। রাহার বুক ধড়ফড় করতে লাগলো। ধীরে ধীরে সে এগিয়ে গেল লোকটার দিকে। তার পা যেন কেমন ভারী হয়ে যাচ্ছিল। অজানা একটা অস্বস্তি কাজ করছিল ভেতরে। লোকটার একদম পিছনে গিয়ে দাঁড়ালো সে। আই লাভ ইউ। বলে যেই দৌড় দিতে যাবে ঠিক তখনই লোকটা ফট করে ঘুরে দাঁড়িয়ে তার হাত চেপে ধরল। আর তারপর থেকে তো তার এই অবস্থা। ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেল। বোকা মেয়েটি হয়তো জানতেই পারল না তার আড়ালে কত কিছু হয়ে গেল। সময় বিকাল 5টা। ঘুম ভাঙল মহারানীর। মোবাইলে সময় দেখে হতাশার শ্বাস ফেলে নিজেই নিজেকে বলল, এত সময় ঘুমিয়েছি, যাক তাও হালকা লাগছে। গোসল দিলে আরো ভালো লাগবে। ভেবেই চলে গেল ওয়াশরুমে। দীর্ঘ 40 মিনিট পর বের হলো। ক্ষুধাও পেয়েছে ভীষণ। তখনই দরজায় ডাক পড়ল। রাহা, ঘুম হলো তোর? হ্যাঁ আপু, ভিতরে আসো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়িয়ে মুখে একটু ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিল। চল, খাবি এখন? আর তো কিছু খাসনি, বিকেল শেষে সন্ধে হয়ে যাচ্ছে। মেজো আম্মু ডাকছে। হুম, তুমি যাও, আমি আসছি। সিফাও বেরিয়ে যেতে যেতে বলতে থাকে, তাড়াতাড়ি আসবি। ভাইয়াটাও যে কোথায় গেল, এখনো আসার নাম নেই। রাহা ভালো মতো শুনতে পায়নি। কিসের ভাইয়া? কি বললো আপু? এসব কিছু ঝেড়ে ফেলে আগে খেয়ে নি, পেট ডাকছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো হল রুমে তার বড় আব্বু আমান খান আর ছোট আব্বু আহুসান খান একসাথে বসে চা খাচ্ছে আর কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। রাহার বাবা আরমান খান বেঁচে নেই। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আরো 13 বছর আগে। যদিও তার মৃত্যুর রহস্য এখনো মীমাংসিত হয়নি। রাহার মা তার মেয়ের জন্য দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নেয়নি। মেয়েই তার কলিজার টুকরা, তার একমাত্র সম্বল। রাহা হলো খান বংশের মেয়ে। রাহার পুরো নাম আশফিয়া খান রাহা। তার বড় আব্বুর এক ছেলে, এক মেয়ে। রাহা তার বাবার একমাত্র মেয়ে। আর ছোট আব্বুর 2 মেয়ে। সবার মধ্যে তারা রাহাকেই চোখে হারায় বলতে গেলে। সারাদিন দুষ্টুমি করে পুরো বাড়ি মাতিয়ে রাখে। বাবা নেই তো কি হয়েছে, কেউ যেন সেই অভাবটা বুঝতেই দেয় না। তার বড় আব্বুর কড়া আদেশ, যাই হয়ে যাক কেউ যেন তার রাহামাকে কিছু না বলে, তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে। খান বংশের টাকা পয়সায় কমতি নেই, তবুও তাদের নেই কোনো অহংকার, না আছে দাম্ভিকতা। সবাই খুবই অমায়িক। তাদের বংশমর্যাদা খুবই প্রখর। ভালোর সময় ভালো, আর কেউ অন্যায় করলে তার ছাড় নেই। রাহার বড় আব্বু একজন স্বনামধন্য চেয়ারম্যান। এক নামে এলাকার সবাই তাকে চেনে। আমান খান নাম শুনলেই মনে হয় তাদের মনে শান্তি বিরাজ করে। আর ছোট আব্বু হলেন বিশিষ্ট শিল্পপতি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তাদের ব্যবসার কদর আর নাম সমান তালে এগিয়ে রয়েছে। রাহাস ফ্যাশন ওয়ার্ল্ড নামে তাদের কোম্পানি রয়েছে, যা এখন বিশ্ববাজারে নামি দামি ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে। ইতালিতে তাদের নিজস্ব শোরুম রয়েছে। সিঁড়ি বেয়ে এগিয়ে আসা রাহার পানে তাকিয়ে তারা অনেক আদর সোহাগে কাছে ডাকলেন। আয় রাহামা, এখানে আয়। কেমন লাগছে এখন আমার মায়ের? ভালো লাগছে বড় আব্বু। ঠিকমতো খাওয়া দাওয়া করো না আম্মু? শরীর এত দুর্বল কেন? ছোট আব্বু, তুমি কখন ফিরেছো? আমার তো খুবই আনন্দ লাগছে। সবাই একসাথে আজকে অনেক মজা হবে। এই তো আম্মু, কিছুক্ষণ হলো এসেই শুনলাম তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে, রেস্ট করেছিলে, তাই আর যাইনি। আগে যাও, কিছু খেয়ে নাও, তারপর কথা হবে। শিফা মা, ওকে নিয়ে যাও। খাবার টেবিলে বসতেই হরেক রকমের খাবারের গন্ধে রাহার পেট উগলে আসলো। হয়তো শরীর ভালো না তাই। যে মেয়ে রোস্ট হলে আর কিছু লাগে না, সেই সেটা দেখেও খেতে পারছে না। রাহার বড় আব্বু আফসানা বেগম বলে উঠলেন, কি হয়েছে রাহা, খাচ্ছিস না কেন? আসলে বড় আম্মু, আমার কেন যেন কিছুই খেতে ইচ্ছে করছে না। আমাকে ডাল আর আচার দাও শুধু। আর এত আয়োজন কিসের আজকে? কে নাকি আসার কথা, তাড়াহুড়ায় তো কালকে শুনতেও পারিনি কে আসবে। আর আজকেও তো দেখলাম না কাউকে। সে কি, তুই এখনো জানিস না? আর দেখবিও বা কি করে? তখন তো অজ্ঞান হয়ে গিয়েছিলি।
আমার ছেড়ে তোর ও ও রাহা ও বড় আম্মুর কথা শুনতে শুনতে যেই এক লোকমা ভাত মুখে দিয়েছে অমনি ড্রয়িং রুম থেকে কাঁচ ভাঙার শব্দ পেল। বিকট শব্দে আফসানা খান তার কথা শেষ করতে পারলেন না, আর রাহাও স্তব্ধ হয়ে গেল। সবাই ছুটে গেল সেদিকে। রাহাও খাবার রেখে গেল। গিয়ে দেখল এক লোক এক হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়েছে, আর পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে টি টেবিলের ভাঙা কাঁচ। দেখা মাত্র রাহার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। এই লোকটা এখানে কেন? ভাবার মধ্যেই রাহার লোকটির চোখে চোখ পড়তেই রাহার প্রাণ যায় যায় অবস্থা। লোকটিকে দেখে রাহার এমন মনে হচ্ছে মাটি ফাঁকা হয়ে যাক আর সে মাটির ভিতরে ঢুকে যাক। চোখের সামনে লোকটির এরূপ বিধ্বস্ত রূপ আর বাড়ির এই অবস্থা দেখে তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। হকি স্টিকটি ফ্লোরের সাথে লাগিয়ে এক পা দুই পা করে রাহার দিকে এগিয়ে আসছে লোকটি। স্টিকটি লোহার হওয়ায় ফ্লোরের সাথে ঘর্ষণে ভীতিকর আওয়াজ সৃষ্টি হচ্ছে। তার চোখের মনি দুটো হালকা বাদামি হ্যাজেল, যা এই মুহূর্তে ভীষণ গভীর, তীক্ষ্ণ আর ভয়ঙ্কর দেখাচ্ছে, যা দেখে রাহার কলিজায় পানি নেই বললেই চলে। লোকটি যত এগোচ্ছে রাহাও এক পা দুই পা করে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। ভয়ে তার হার্টবিট দ্রুত ওঠানামা করছে। যেতে যেতে একসময় সিঁড়ির সামনে গিয়ে ঠেকে, আর পিছনের কোনো উপায় নেই। আরও একবার পিছাতে গিয়েই পা সিঁড়িতে আটকে যায়। পড়ে যেতে নিলেও শেষ মুহূর্তে রেলিং আঁকড়ে ধরে কোনো রকমে নিজেকে সামলে নেয়। লোকটি তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে পাশ দিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। প্রতিটা ধাপে তার পায়ের শব্দ যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছিল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, যেন কেউ শ্বাস নেওয়ার শব্দটুকু করতে ভয় পাচ্ছে। রাহা যেন দম ছাড়ার সুযোগ পেল। এতক্ষণ দম আটকে ছিল, আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত অক্কা পেত। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। বুক ধকধক করছে, হাত পা ঠান্ডা হয়ে এসেছে, মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন বুঝেও কিছু বুঝতে পারছে না। পিছনে রেখে গেল কতগুলো মানুষের ভগ্ন আর জিজ্ঞাসু চেহারা। কাউকে কিছু জিজ্ঞাসা করার সুযোগটুকুও দেওয়া হয়নি। ধীরে ধীরে রাহা সিঁড়ির দিকে তাকালো। উপরে অন্ধকার করিডোর, সেখানে লোকটির ছায়াটাও মিলিয়ে গেছে। হঠাৎ করেই দোতলা থেকে জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো। ধাম! শব্দটা শুনে রাহার সাথে সাথে সবাই কেঁপে উঠল। রাহার বড় আব্বু গিয়ে সোফায় বসে পড়লেন। সাথে সাথে তার স্ত্রী আফসানা বেগম দৌড়ে এলেন। সান্ত্বনা দিতে দিতে বললেন, আমি ওর সাথে কথা বলবো, দয়া করে আপনি হাইপার হবেন না নেতা সাহেব। আহসান খানও এগিয়ে এলেন ভাইয়ের কাছে। কারণটা তারও অজানা। কি এমন হয়েছিল 9 বছর আগে? ছেলেটা তো এমন ছিল না। কেনই বা ভাইজান তাকে জোর করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন? চোখের সামনে যেই বড় ভাইকে সব সময় শক্ত দেখেছেন, শুধু ছেলের বেলায় তিনি নরম হয়ে যান। তাকে এই অবস্থায় দেখে তার বুকটাও ফেটে যাচ্ছে। তখনই আমান খান ধীর কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলে অপ্র দীর্ঘ 9 বছর পর দেশে এসেছে। সবার সাথে হাসিখুশি থাকার কথা, সেই ছেলেই কিনা কারো সাথেই কথা বলছে না। তবে কি আজও সেই কষ্ট আর বুকে গেঁথে রয়েছে, বলতে পারিনি। কথাগুলো বলতে বলতে তার গলাটা ভারী হয়ে এলো। চোখের কোণে জমে থাকা পানি লুকাতে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। আফসানা বেগম নিঃশব্দে স্বামীর পাশে বসে তার হাতটা আলতো করে ধরে বললেন, সব ঠিক হয়ে যাবে, আপনি একটু ধৈর্য ধরুন। কিন্তু সত্যি কি সব ঠিক হবে? নাকি এই বাড়ির দেয়ালেই লুকিয়ে আছে সেই অজানা অতীত, যার ভার নিয়ে আজও ফিরে এসেছে অভ্র? শিফা এতক্ষণ তার বড় ভাইয়ের সব কিছু দেখছিল আর চোখের পানি ফেলছিল। বাবা মায়ের কান্না সে সহ্য করতে পারছিল না। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কেউ কিছু বলছে না কেন? অভ্র নামটা শুনে রাহার মাথায় যেন বাজ পড়ল। এই তাহলে অভ্র ভাইয়া। জিহাদ খান অভ্র। মনে মনে ভাবল সে। এতদিন শুধু নামই শুনেছি, কখনো দেখিনি। এত আগে বাপরে বাপ,
আমি তো আর কখনো ওনার সামনেই যাব না। ওনার হাতেই তো আমি থাপ্পড় খেয়েছি। হায় খোদা, এখন যদি উনি বাড়ির সবাইকে বলে দেন আমি তাকে আই লাভ ইউ বলেছি, তাহলে তো সোজা বাড়ি থেকে বেরই করে দিবে। না না না, উনি নিশ্চয়ই কিছু বলবেন না। নিজেকে শান্ত করলো সে, কিন্তু পরক্ষণেই আবার ভয় ফিরে এলো। হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ পেতেই রাহার শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই থমকে গেল। আবারও সিঁড়ি বেয়ে নামছে সেই মানুষটা। কাপড় পরিবর্তন করে একদম অন্য রকম লাগছে তাকে। রাহার পাশ দিয়ে বাতাসের মতো চলে গেল। যাওয়ার আগে শুধু বলল, আমার জন্য যেন কেউ অপেক্ষা না করে। আমার সময় হলে আমি নিজে বাসায় আসবো। আর বাড়ির মেয়েরা যেন কখনো একা বের না হয়, এমনকি ফ্রেন্ডসদের সাথেও না। মাইন্ডেড। রাহার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের শরীর ছুঁই ছুঁই দূরত্ব। তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। কড়া ম্যানলি পারফিউমের গন্ধ নাকে আসতেই অদ্ভুত এক শীতলতা ছেয়ে গেল তার শরীর জুড়ে। অভ্রের কথায় ধ্যান ভাঙল তার। কি বললো? বাইরে যেতে পারবো না? এই রে, গেলাম আমি, ফিনিশ। অভ্রের শেষ কথার মানে আর কেউ না বুঝলেও রাহা ঠিকই বুঝেছে। বাড়ির কাজের মেয়ে আয়েশা এসে সবকিছু পরিষ্কার করে আগের মতো করে দিল। এখন দেখলে মনেই হবে না যে কিছুক্ষণ আগেও এখানে এত ভাঙচুর হয়ে গেছে। সবাই কোনো কথা না বলে যার যার ঘরে চলে যায়। এসব নিয়ে পরে কথা হবে বলে। রাহার ছোট আম্মু মিসেস নাজিরা বেগম তার ছোট দুই মেয়ে আয়রা ও জায়রাকে খাইয়ে দিলেন। তারা দুই যমজ বোন, বয়স 8 বছর। এছাড়া আর কারো খাওয়া হলো না। রাহা, সিফা তারাও খায়নি। বাড়ির বড়রা না খেলে তাদেরও যে গলা দিয়ে খাবার নামবে না। রাত 10টা। সিফা তার বাবা মায়ের রুমে এসে ডাকলো, মা, আসবো? হ্যাঁ আয়, কালকে তো রাহার জন্মদিন। আরে হ্যাঁ, মনে ছিল, কিন্তু সন্ধ্যের ঘটনায় মাথা থেকে বিষয়টা বেরিয়ে গেছিল। কয়টা বাজে এখন? 10টা। আচ্ছা মা, ভাই এমন করলো কেন? যখন বাসায় আসলো তখনও কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু একটু নিচে বসেছিল। আর রাহা অজ্ঞান হওয়ার পর তো বেরিয়েই গেল। আর বাসায় এসে এভাবে ভাঙচুর করার কারণও বুঝতে পারলাম না। আমাদেরও বাইরে বের হতে নিষেধ করে গেল। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো সিফা। হয়তো কিছু বলবে, কিন্তু আফসানা বেগম তখনও নিশ্চুপ। কি উত্তর দেবেন তিনি? দেওয়ার মতো যে কিছু নেই। পুরনো অতীতের খাতা যে খুলতে চান না তিনি। অবশেষে আফসানা বেগম বললেন, এইসব ছাড় মা, সব ঠিক হয়ে যাবে। রাহার জন্মদিন নিয়ে ভাব। 12টায় সবাই ওকে সারপ্রাইজ দেব। আর কালকে বার্থডে পার্টি হবে। সবাইকে তো আজকে আমন্ত্রণ করা হয়েছে। সবাইকে বলে আয় 12টার আগে যেন তৈরি থাকে। ঠিক আছে মা। বলে মলিন মুখে বের হয়ে গেল সিফা সবাইকে মনে করিয়ে দিতে। এদিকে আফসানা বেগমের মুখটাও মলিন হয়ে যায়। চোখ ভরে ওঠে নোনা পানিতে। স্বামীর দিকে তাকাতেই তা ঝরঝর করে গড়িয়ে পড়ে। তাদের সব কথোপকথন শুনছিলেন আমান খান, কিন্তু তার কাছেও যে উত্তর দেওয়ার মতো কিছু নেই। বলতে গেলেই বেরিয়ে আসবে অনেক ঘটনা, এমনকি তা হতে পারে এই পরিবারের ভাঙনের কারণ, যা তারা কেউই চায় না। আফসানা বেগমের খুব শখের সংসার। 3 যা মিলে বছরের পর বছর খুব মিলেমিশে একসাথে কাটাচ্ছেন। সুখ দুঃখে একে অপরের পাশে থাকেন, ঠিক যেন মায়ের পেটের 3 বোন। আমান খান তখন বললেন, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হালকা করে মুচকি হাসলেন তিনি। আফসানা বেগমও স্বামীর কথায় সায় দিয়ে মাথা নাড়লেন আর মৃদু হাসলেন। রাহার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে ভাবছিল, অভ্র ভাই এমন কেন? উনি দেখতে তো মাশাআল্লাহ সত্যি খুব সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু এত রাগী কেন? একটু হাসলে কি এমন হয়? গোমরা মুখ করে থাকার মালিক কি? সে যাই হোক, আমার কি, উনি রাগী হলেই বা কি, না হলেই বা কি, কিন্তু আমার তো বাইরে বের হওয়া। বলতে বলতে হঠাৎ আ আর সাথে সাথে অবন্তিকাকে বকতে শুরু করলো। কেন তখন তার কথা শুনতে গিয়েছিল? রাহা তো চিনতেই পারেনি এই লোকটাই তার অভ্র ভাই। চিনলে সাথে সাথেই মাপ চেয়ে নিত। কি না কি মনে করবে তাকে এখন? কিভাবে বুঝায় তাকে? আর চিনবেই বা কিভাবে? বড় হওয়ার পর তো আর দেখেইনি, শুধু জানে তার
বড় আব্বুর একটা ছেলে আছে। ছোটবেলায় একটা ছবি দেখেছিল, কিন্তু বড় হয়ে আর কোনো ছবি দেখেনি, কারণ এতদিন তাদের ছেলের সাথে কোনো যোগাযোগই ছিল না। ১৩ বছর বয়সে অভ্রকে বিদেশে পাঠানো হয়েছিল। কারণটা আজও বাড়ির বড়রা ছাড়া কেউ জানে না। তারা যেহেতু কিছু বলেনি, তাই কেউ আর প্রশ্নও করেনি। দুই একবার সিফা জিজ্ঞেস করলেও উত্তর পাওয়া যেত, পড়াশোনার জন্য গেছে, সময় হলে ফিরে আসবে। মায়ের করুণ মুখের দিকে তাকিয়ে তাই আর কিছু জিজ্ঞেস করতো না সিফা। রাহা চুল বেঁধেই শুয়ে পড়ল আর মনে মনে প্রতিজ্ঞা করলো, থাপ্পড়ের বদলা তো আমি নেবই চান্দু, আমাকেও আপনি চিনেন না। বলেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। রাত 11:30। কেউ একজন খুব ধীরে ধীরে রাহার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। পায়ের শব্দ প্রায় নেই বললেই চলে, অভ্যস্ত নিঃশব্দ পদচারণা। ঘরের ভেতর মৃদু অন্ধকার, জানালার ফাঁক গলে চাঁদের আলো এসে পড়েছে রাহার মুখে। নরম আলোয় তার ঘুমন্ত মুখ আরো শান্ত, আরো নিষ্পাপ দেখাচ্ছে। মনে হচ্ছে একদম স্লিপিং বিউটি। ঘুমের মধ্যেও তার মায়াবী মুখটা যেন আরো মায়াময় হয়ে উঠেছে। অভ্র দরজাটা আস্তে করে বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো সরাসরি গিয়ে পড়ল বিছানায় শুয়ে থাকা রাহার দিকে। এক পা দুই পা ধীর পায়ে এগিয়ে গেল। চাঁদের আলোয় তার ছায়া লম্বা হয়ে মেঝেতে পড়ছে, আর সেই ছায়াটা ধীরে ধীরে গিয়ে মিশে গেল রাহার বিছানার পাশে। রাহা গভীর ঘুমে, কিছুই টের পাচ্ছে না। অভ্র বিছানার পাশে এসে দাঁড়ালো, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। তার চোখের দৃষ্টি আগের মতো রাগী না, বরং সেখানে আছে অদ্ভুত এক গভীরতা, কষ্ট আর যেন চাপা কোনো অনুভূতি। ধীরে ধীরে হাত বাড়াতে লাগলো সে। এক মুহূর্ত থামিয়ে নিল, মনে হলো নিজের সাথেই লড়াই করছে। তারপরও নিজেকে দমিয়ে রাখতে না পেরে খুব আস্তে করে রাহার কপালের কাছ থেকে চুলগুলো সরিয়ে দিল। রাহা হালকা নড়ে উঠল। অভ্র মুহূর্তেই হাত সরিয়ে নিল। চোখের দৃষ্টি আবার কঠিন হয়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, এতটা ব্যথা বলছিস তুই? কথাটায় রাগ ছিল। হালকা একটা নিঃশ্বাস ফেলে আবারও বলল, আই লাভ ইউ। হ্যাঁ, হাজার একটা ছেলে আই লাভ ইউ বলা, তাই না? যদি আমি না হয়ে অন্য কেউ হতো। ও গড, তাই তো থাপ্পড় দিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আরও কিছুক্ষণ মুখের আদলে তাকিয়ে থেকে পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। পরক্ষণেই নিজেই যেন তাচ্ছিল্য করে হেসে উঠল, কিন্তু সেই হাসিটা চোখে পৌঁছালো না। তুই কিছুই জানিস না জান, কিছুই না। একটু ঝুঁকে এলো রাহার দিকে। মনে হলো কিছু বলতে চাই, কিন্তু বলল না। তার ভিতরে এত কথা লুকানো যে কয়েক মাস কেটে গেলেও যেন ফুরাবে না। ৯টা বছর সে তার প্রাণ ভোমরার থেকে দূরে ছিল, এক মুহূর্তের জন্য তাকে দেখা দেয়নি। হঠাৎ করেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল, চোখে আবার সেই কঠোরতা। সোজা হয়ে দাঁড়ালো আর বলল, আমি সশরীরে তোর সামনে উপস্থিত হয়েছে। আজ থেকে তোর প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আমার নামে আবদ্ধ থাকবে। এতদিনে অনেক সুযোগ পেয়েছিস, এখন আর নয়। আমি তোকে খুঁজে নেব না, তুই নিজেই আমাকে খুঁজবি। তুই নিজে আমার কাছে চলে আসবি, আসতেই হবে। আমি তোকে আসতে বাধ্য করব। আমি তোকে ধরে দেব না জান। যেদিন তুই মিনতি করবি, স্বেচ্ছায় আমার কাছে আসবি, সেদিনই তোকে নিজের করে গ্রহণ করব। আবারও একটু নুয়ে খুব আস্তে করে কানের কাছে গিয়ে বলল, আমার রাজ্যের গুপ্ত সাম্রাজ্যের একমাত্র সম্রাজ্ঞী তুই। আজকের এই দিনেই তোর আগমন হয়েছিল পৃথিবীতে, আর সেই থেকেই তুই আমার বেঁচে থাকার কারণ। তোর জন্যই আমিটা বেঁচে আছে, তোর জন্যই আমি সবকিছু। আমি সবসময় তোর দাস হয়ে আছি, আর থাকবো আজীবন। শুধু জন্মদিন জান। এটা বলেই পাশে একটা ছোট্ট গিফট বক্স সাথে একটা চিরকুট রেখে আর এক মুহূর্ত না থেকে ঘুরে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে আবারও একবার ফিরে তাকালো ঘুমন্ত মেয়েটির পানে, তারপর নিঃশব্দে বেরিয়ে গেল। দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রুম আবার আগের মতো নিস্তব্ধ, শুধু হালকা বাতাসে পর্দা ঝুলছে। সে কিছুই টের পেল না, কিন্তু তার অজান্তেই তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা ঠিক তার পাশ দিয়েই হেঁটে গেল। রাত 12টা।
হঠাৎ করেই রাহার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন ছিল এই রুমেই, ঠিক তার পাশে। আর পরিচিত পারফিউমের ঘ্রাণও কিছুটা পাচ্ছিল। খুব চেনা চেনা লাগলো। কোথায় যেন পেয়েছিল, এই মুহূর্তে মনে করতে পারছিল না। চোখ মেলে তাকিয়ে আশেপাশে নজর বুলালো, কিন্তু কিছুই ঠেকলো না নজরে। শোয়া থেকে উঠে বসতেই চোখও গেল পাশের টেবিলের উপর রাখা একটা চকচকে বক্সের উপর। অন্ধকার ঘরে পড়ন্ত চাঁদের আলোতে বারবার ঝিলিক দিয়ে উঠছে। সেটা হাতে নিতেই হৃৎপিণ্ডটা অকারণে দ্রুত ধুকপুক করছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু কেন যেন বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। বক্সটা নিয়ে আবারও বিছানায় গিয়ে বসলো। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দরজাটা অল্প খোলা। রাহা ভুরু কুঁচকালো। আমি কি দরজা খোলা রেখে ঘুমিয়েছিলাম? মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে পড়ল না। ঠিক তখনই পর্দাটা হালকা নড়ে উঠল। রাহার বুক ধক করে উঠল। কে আছে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। তখনই একটা ছায়া হয়তো অন্ধকারে মিলিয়ে গেল। রাহা ধীরে ধীরে বিছানা থেকে নামলো। পা দুটো ঠান্ডা হয়ে আছে, তবুও এগোলো। এক পা, দু পা। পর্দার কাছে গিয়ে এক ঝটকায় সরিয়ে দিল। কেউ নেই। সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি বোধহয় বেশি ভাবছি। নিজেকেই বলল সে। তারপর গিয়ে দরজাটা ভালো করে চাপিয়ে দিল। রাহা কখনো দরজা লক করে ঘুমায় না, কেননা তার রুমে তেমন কেউ আসে না, শুধু চাপিয়ে রাখে। বিছানায় বসে যেই বক্সটা খুলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে শিফা জড়িয়ে ধরল। রাহা প্রায় লাফিয়ে উঠল। কে? এই, তুই ঘুমাসনি এখনো? রাহা যেন প্রাণ ফিরে পেল। তুমি? ওহ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শিফা জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন বোনু আমার। ভয় পাস কেন? চল নিচে, 12টা বাজে, তোর জন্য সারপ্রাইজ আছে। রাহা কিছুটা দ্বিধায় পড়ল। আপু, কেউ কি আমার রুমে এসেছিল? শিফা থমকে গেল এক মুহূর্তের জন্য। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, না তো, কে আসবে? তোর রুমে আমি, মা, মেজো আম্মু আর ছোট আম্মু, আয়রা, জায়রা ছাড়া তো আর কেউই নেই। আমার মনে হলো। আরে ধুর, তুই বেশি ভাবছিস, চল নিচে। রাহা আর কিছু বলল না, কিন্তু তার মনে সন্দেহটা থেকেই গেল। আর গিফট বক্সটার কথাও ভুলে গেল। বিছানায় রয়ে গেল সেটা। নিচতলায় নামতেই হঠাৎ সব লাইট নিভে গেল। পুরো বাড়ি অন্ধকার। রাহা থেমে গেল। আপু, কোনো উত্তর নেই। পাশেই তো ছিল, কোথায় গেল? চারপাশ নিস্তব্ধ। ঠিক তখনই 3, 2, 1 হঠাৎ করেই সব লাইট জ্বলে উঠল। হ্যাপি বার্থডে! সবাই একসাথে চিৎকার করে উঠল। রাহা চমকে উঠে তারপর হালকা হাসল। চারপাশে সবাই, আফসানা বেগম, আমান খান, আহসান খান, নাজিরা বেগম, রাহার মা, তার শিফা আপু আর বাচ্চারা, সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। শুধু উপস্থিত নেই একজন, আর তারা আশাও রাখেনি, কেননা তার উপস্থিতি একদম অসম্ভব। কেক টেবিলের উপর মোমবাতির আলোয় ঝলমল করছে। শিফা এসে তাকে আবারও জড়িয়ে ধরল। হ্যাপি বার্থডে পাগলি! সবাই উইশ করলো। রাহার মনটা কিছুটা হালকা হলো, কিন্তু তার চোখ হঠাৎ করেই থেমে গেল সিঁড়ির দিকে। সেখানে অন্ধকারে দাঁড়িয়ে আছে কেউ একজন। উপরে দোতলার ছায়ায় সবাই হাসছে, কথা বলছে, কেউ খেয়ালই করছে না, কিন্তু রাহা দেখছে, স্পষ্ট দেখছে। অভ্রভাই? অভ্রভাই এখানে? আর এখনো দাঁড়িয়ে আছে? চোখ কষলে আবারও তাকালো। এটা সত্যি ভাইয়া দাঁড়িয়ে আছে? তাহলে এখানে আসছে না কেন? মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে সে আবারও তাকালো। অভ্র সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক নজরে তাকিয়ে আছে রাহার দিকে। না কোনো হাসি, না কোনো অভিব্যক্তি, শুধু তাকিয়ে আছে অদ্ভুতভাবে। রাহা শুকনো ঢোক গিলল। কাউকে যে কিছু বলবে, কোনো কথাও বের হচ্ছে না মুখ দিয়ে। এক মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ল। পর মুহূর্তে অভ্র ধীরে ধীরে সরে গেল অন্ধকারের ভেতর, অদৃশ্য হয়ে গেল, যেন সে কখনো ছিলই না। তার মনে শুধু একটা কথাই ঘুরছে। ওই ছায়াটা
তাহলে সত্যি ছিল? সবাই কেক কাটায় ব্যস্ত। কাট কাট কাট, উইশ কর, হাসি, শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। রাহা কেকের সামনে দাঁড়িয়েছে, কিন্তু তার মন নেই এখানে। তার চোখ বারবার চলে যাচ্ছে সিঁড়ির দিকে, অভ্র ভাই আর ওই ছায়াটা। এই কি হলো, কেক কাট। শিফা ধাক্কা দিয়ে বলল। রাহা চমকে উঠল, হালকা হাসি দিয়ে চোখ বন্ধ করে উইশ করলো, কিন্তু তার মনের ভেতরে একটাই কথা। উনি নিচে না এসে এখানে কেন দাঁড়িয়েছিল? কেক কেটে সবাই রাহাকে খাইয়ে দিল, আর রাহা ও সবাইকে খাইয়ে দিল। সবাই গিফট দিল। গিফট পেলে তো এই মেয়ে যা খুশি হয়। প্রতি বছর রাত 12টায় সবাই মিলে তাকে সারপ্রাইজ দেয়, সাথে গিফট তো আসেই। আর পরের দিন বড় করে উদযাপন করে। চেয়ারম্যান সাহেবের ভাতিজি বলে কথা। সকালে অনেক মেহমান আসবে, অনেক কাজ আছে তাদের, এই ভেবে সবাই ঘুমোতে চলে গেল। রাহাও নিজের রুমে যাওয়ার সময় তার কেন যেন একটা অজানা টান তাকে টেনে নিয়ে যাচ্ছে আরেক দিকে। এত ধীরে ধীরে পা ফেলছে, তার নিজের পায়ের শব্দই তার কাছে অস্বাভাবিক লাগছে। দোতলায় উঠে চারপাশে তাকালো, দেখছে দক্ষিণ দিকের ঘরে আলো জ্বলছে। অভ্র ভাই এখনো জেগে আছেন। দরজা অল্প খোলা দেখতে পেল, ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। রাহার বুক ধকধক করছে। সে ধীরে ধীরে দরজার কাছে গেল, হাত বাড়িয়ে ঠেলতেই দরজাটা নিঃশব্দে খুলে গেল। ভিতরে ঢুকেই থমকে গেল সে। রুমটা একদম অন্যরকম, একদম শেষের রুম ছিল এটা। সব সময় তালা দেয়া থাকতো। কালকে রাহা দেখেছিল এটা পরিষ্কার করতে, ভেবেছে পরিষ্কার করার পর এসে একবার দেখে যাবে। আর আজ সারাদিন যা যা হলো তাই এই দিক আসতেই পারেনি। রুমটা সাউন্ডপ্রুফ, ডিজিটাল লক সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট নয়তো পিন লাগে ঢুকতে, কিন্তু কোনো লক করা ছিল না আজকে। আশ্চর্য। রুমের দেয়ালে সাদা কালো কম্বিনেশনে রং করা, লাক্সারিয়াস বেড, সাথে অ্যাটাচড ছোট টেবিল। পাশেই খুবই বড় থাই দিয়ে সেট করা ট্রান্সপারেন্ট দরজা, যা একদম সিলিং থেকে ফ্লোর পর্যন্ত লাগানো। রাহা বুঝলো সেটা ক্লোজেট। পুরো রুমটা একটা প্রখর ব্যক্তিত্বের ভাব বহন করছে। রাহা নজর বুলাতে বুলাতে হঠাৎ দেখতে পায় টেবিলের উপর একটা পুরনো ফটো ফ্রেম। রাহা ধীরে ধীরে এগিয়ে গেল, ফ্রেমটা হাতে তুলে নিতেই তার চোখ বড় হয়ে গেল। ছবিতে একটা ছোট ছেলে হাসছে, একদম নিষ্পাপভাবে। তার পাশে একটা ছোট মেয়ে। মেয়েটা হেসে ছেলেটার হাত ধরে আছে। রাহার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই মেয়েটা আমি, আমার মতো লাগছে। হাত কেঁপে উঠল তার। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা কণ্ঠ। ছবিটা যেখানে ছিল সেখানে রাখ। কথাটি শ্রবণ হতেই রাহার বুকের ভেতরটা ধক করে উঠল। রাহার পুরো শরীর যেন জমে গেল। হাত সহ ফ্রেমটা কেঁপে উঠল। ভয় ভয় চোখে ঘুরে দাঁড়ালো। দরজার পাশে দাঁড়িয়ে অভ্র আলো আধারের ভেতরেও তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, যা ছিল স্থির। চোখে কোমলতা নেই, আবার পুরোপুরি কঠোরতাও নেই। কেমন যেন গভীর অচেনা একটা দৃষ্টি। রাহার গলা শুকিয়ে এলো, ভয়ে বারবার ঢোক গিলছে। আপনি এখানে? অভ্র ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, প্রতিটা পদক্ষেপ যেন মেপে মেপে। আমি এখানে মানে? আমার ঘরে আমি ছাড়া আর কে থাকবে? এই রুমে ঢোকার অনুমতি তোকে কে দিয়েছে? দরজা খোলা ছিল। তো দুঃখিত। হঠাৎই হাত বাড়িয়ে রাহার হাত থেকে ফটো ফ্রেমটা নিয়ে নিল অভ্র। রাহা সাহস সঞ্চার করে বড় করে একটা শ্বাস নিয়ে আবারও ছেড়ে বলে উঠল, ছবিটা ওটা আমি, তাই না? অভ্র থেমে গেল। একক্ষণ, দুইক্ষণ। ঘরের ভেতর নীরবতা যেন আরো গাঢ় হয়ে উঠল। তারপর মুখ ফিরিয়ে রাহার দিকে চেয়ে রইল। চোখে এবার ভিন্ন এক অনুভূতি, যেন দীর্ঘদিনের সঞ্চিত স্মৃতিগুলো হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। ফ্রেমটা যেখানে ছিল সেখানেই রেখে সে এগিয়ে এলো। রাহার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। একটু নিচু হয়ে টেবিলের দিকে দৃষ্টি ফেলল। মনে হলো
নিজেকে সামলানোর চেষ্টা করছে। তারপর আস্তে আস্তে চোখ তুলে সরাসরি রাহার চোখে দৃষ্টি আটকালো আর বলল, সবকিছু জানার এত শখ কেন তোর? রাহা ঠোঁট কামড়ে ধরল। আমি আমি তো শুধু শুধু? অভ্র তার কথা কেটে দিল। ধীরে ধীরে একটু ঝুঁকে এলো তার দিকে। যেখানে যাওয়া উচিত না সেখানে কেন যাস রাহা? তার নামটা এত ধীর, এত গভীরভাবে বলল, রাহার বুক কেঁপে উঠল। রাহার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। আপনি কে? অভ্র ঠোঁটের কোণে হালকা হাসি টানল, কিন্তু সেই হাসিতে উষ্ণতা নেই, আছে রহস্য। যে তোর সব জানে আর যাকে তুই ভুলে গেছিস। রাহার চোখ বড় হয়ে গেল। অসম্ভব। সে মাথা নাড়ল। আমি আপনাকে কখনো দেখি। চুপ। অভ্র হঠাৎ থামিয়ে দিল। ধীরে ধীরে রাহার দিকে এগিয়ে যেতে লাগলো সে। রাহাও পেছাতে শুরু করলো। একদম দেয়ালে গিয়ে তার পিঠ ঠেকে গেল। দেয়ালটা ছিল খুবই শীতল, কেননা রুমে এসি চলছিল। সেই শীতলতার শিরশিরে স্পর্শ তার শরীর জুড়েও বয়ে গেল। রাহা নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। অভ্র দুই পাশে হাত রেখে তাকে ঘিরে ফেলল, তবে তার হাত রাহাকে স্পর্শ করল না। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ফেরি টেইলের পানে। রাহার শ্বাস আটকে রেখেছে দেখে অভ্র নিচু গলায় বলল, এত অল্প বয়সে মরে যাবে নাকি? নিঃশ্বাস নেই ইডিয়েট। হঠাৎই চোখ মেলে তাকালো অভ্রের দিকে। ফট করে যেন ভেঙে গেল সেই মুহূর্তের স্থিরতা। দুজনের দৃষ্টি এসে এক বিন্দুতে মিলিত হলো। অভ্র তার মুখে একটা ফু দিল। রাহা আবেশে আবারও চোখ বন্ধ করে ফেলল, কারণ সে চোখে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার মতো সাহস সে পাচ্ছিল না। অভ্র হাত তুলে রাহার কপালের উড়ন্ত চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে সরে গেল। অভ্রের স্পর্শে রাহা আবারও কেঁদে উঠল। রাহা তখনও থরথর করে কাঁপছে। গভীরভাবে শ্বাস নিতে নিতে শুধু বলল, অভ্র ভাই। অভ্র থেমে গেল, কিন্তু পিছন ফিরল না। রাহার গলা কাঁপছিল। আপনি সত্যি কি আজ রাতে আমার রুমে গিয়েছিলেন? অভ্র হালকা করে হাসলো, কিন্তু সেই হাসি দেখা গেল না। তুই কি মনে করিস? রাহা থমকে গেল। মানে? হঠাৎ অভ্র কঠিন গলায় বলে উঠল, Just shut up. Get out. And after today, don't come into this room anymore. কথাটা শেষ করেই সে বারান্দার দিকে চলে গেল। আর সঙ্গে সঙ্গে রাহার চোখে জমে উঠল কান্না। চোখের কোণে টলমল করতে লাগলো জল। রাহা ভারী মন নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, লোকটা এমন করে কেন? তুই আর কখনো আসবো না। অভ্র রাহার অস্তিত্ব টের না পেয়ে দুই হাত মুষ্টিবদ্ধ করে দূর আকাশের দিকে এক ধ্যানে তাকিয়েছে। নিজেও কষ্ট পাচ্ছে তার ফেরি টেইলকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে তার এটাই ঠিক মনে হয়েছে। রাহা রুমে এসে ফ্রেশ হয়ে নিল, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ল, একটু ঘুমাবে ভেবে। কান্নার কারণে চোখ দুটো ফুলে উঠেছে, নাকটাও লাল হয়ে আছে। হঠাৎই তার মনে পড়ে গেল গিফট বক্স। বিছানার উপর পড়ে আছে সেই চকচকে বক্সটা। চাঁদের আলোয় নরম ঝলকে যেন আরো রহস্যময় লাগছে। রাহা বক্সটা হাতে নিয়ে বারবার ঘুরিয়ে দেখছে। র্যাপিং খুলতেই ভেতর থেকে বের হলো পার্পল রঙের একটা বক্স। দেখতেই যেন ভীষণ এক্সক্লুসিভ, আভিজাত্যে ভরা। ধীরে ধীরে বক্সটা খুলতেই ভেতরে ছোট্ট সাদা ডায়মন্ডের পেন্ডেন্টটা হঠাৎ করেই ঝিলিক দিয়ে উঠল। নরম গলায় তার দীপ্তি যেন চোখে লেগে থাকে। স্বচ্ছ, নির্মল আর অদ্ভুত সুন্দর। এক নজরেই বোঝা যায় এটা খুবই দামি। শুধু দামেই না, অনুভূতিতেও যেন অমূল্য। পেন্ডেন্টটা হাতে নিতেই তার ঠান্ডা মসৃণ স্পর্শে রাহার শরীর হালকা কেঁপে উঠল। হীরের সেই ক্ষুদ্র খণ্ডটুকু যেন নিজের ভেতরেই হাজারটা আলো লুকিয়ে রেখেছে। ঠিক তখনই তার চোখে পড়ল নিচে ভাঁজ করে একটা ছোট্ট চিরকুট নীরবে পড়ে আছে। চিরকুটটি খুলতেই তার চোখ থেমে গেল এক লাইনে। এটি যেন সবসময় গলায় দেখি।
নইলে শরীর থাকবে ঠিকই, কিন্তু গলা থাকবে না। লাইনগুলো পড়তেই রাহার নিঃশ্বাস যেন আটকে গেল। আঙুলগুলো কাঁপছে, কাঁপা কাঁপা হাতে পেন্ডেন্টটা চোখের সামনে তুলে ধরল সে। মনে অদ্ভুত এক শিহরণ, সাথে ভয় মেশালো কৌতূহল। এ অচেনা সতর্কবার্তার মানে কি? তবু মনের ভেতর কোথাও এক টুকরো ভালো লাগা নীরবে জায়গা করে নিচ্ছে, যেন এই রহস্যের মাঝেও লুকিয়ে আছে অদ্ভুত এক টান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই গিফটটা কে দিল তাকে? হয়তো শিফা আপুই রেখে গিয়েছে, নাকি অন্য কেউ। আপু আমাকে তাও এইভাবে ওয়ার্নিং দিবে? যাই হোক, পরে জানা যাবে। নিজেকেই আশ্বস্ত করলো রাহা। পেন্ডেন্টটা গলায় পরে নিল সে। আর পরার সাথে সাথেই মনে হলো পেন্ডেন্টের সৌন্দর্য যেন রাহার গলায় এসে দ্বিগুণ হয়ে উঠেছে, বরং গলাটাই যেন নতুন এক দীপ্তিতে ঝলমল করে উঠল। খুশি মনে রাহা শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে চোখের পাতা ভারী হয়ে এলো, আর ঘুম এসে তাকে পুরোপুরি ঢেকে ফেলল। কিন্তু রুমের দরজার ঠিক বিপরীত দিকটায় আরও একজন ছিল, যে নীরবে রাহার সবটা কর্মকাণ্ড নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল। তার উপস্থিতি, তার দৃষ্টি সবটাই রাহার অজানায় থেকে যাবে হয়তো। প্রিয়তমার গলায় নিজের আনা উপহারটা দেখে অভ্রের চোখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। যেন দীর্ঘদিনের অস্থিরতার ভেতরেও হঠাৎ করে এক টুকরো শান্তি খুঁজে পেল সে। ইতালি থেকে বিশেষভাবে কাস্টমাইজ করে বানানো সেই পেন্ডেন্টটি ছিল একেবারেই অনন্য। এমনকি যেন দ্বিতীয়টি তৈরি না হয়, সে আগেই করা এগ্রিমেন্ট করে রেখেছিল। কারণ তার কাছে প্রিয়জনের জন্য দেওয়া জিনিস শুধু গিফট নয়, একদম একান্ত কিছু। প্রায় 1 কোটি টাকা মূল্যের সেই ডায়মন্ড পেন্ডেন্ট বাইরে থেকে যতটা বিলাসবহুল, তার চেয়েও বেশি বিশেষ ছিল ভেতরের একটি ছোট্ট সংযোজন, একটি জিপিএস ট্র্যাকার। এটা যার কাছে থাকবে, সে যেখানেই যাক না কেন, অভ্র চাইলে মুহূর্তেই তার অবস্থান জানতে পারবে। দূরত্ব যতই হোক, তার নজর এড়ানো সম্ভব নয়। এত কিছু ভাবেই এটা বানিয়ে ইতালি থেকে আসার সময় সাথে নিয়ে এসেছিল। তবু অভ্রের কাছে বিষয়টা নিয়ন্ত্রণের চেয়ে বেশি ছিল এক ধরনের নিশ্চিন্ততা, প্রিয়জনকে ঘিরে থাকা নিরাপত্তার নীরব প্রতিশ্রুতি। অভ্র রুমে ঢুকে গিটারটা তুলে নিল। কাউচের পাশে দেয়ালে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল সে। গিটারের তারে আঙুল ছুঁতে মৃদু টুংটাং শব্দে ঘরটা ভরে উঠল। একটা নরম সুর ধীরে ধীরে গড়ে উঠছে, যেন রাতের নীরবতার ভেতরে নিজের জায়গা খুঁজে নিচ্ছে। সে আস্তে আস্তে সুরের সাথে গলা মেলালো। গিটার আর কণ্ঠের মিশেলে তৈরি হলো এক অদ্ভুত শান্ত আবহ, যেখানে কথার চেয়ে অনুভূতিটাই বেশি কথা বলছিল। চোখ বন্ধ করে গাইতে শুরু করলো। চোরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো, একটু আড়াল করে আমায় ডাকো। যদি কোনো চিত্র আঁকি পৃথিবীর সবচেয়ে দামি, সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো। কেন লাগে শূন্য শূন্য বলো, তোমায় ছাড়া এত তুমি কি তা বলতে পারো? তার কণ্ঠে ছিল এক ধরনের চাপা ব্যথা, আবার সেই ব্যথার ভেতরেই লুকিয়ে থাকা কোমলতা। তার সামনের টেবিলে ছড়িয়ে ছিল কয়েকটি দামি ড্রিঙ্কসের বোতল। ঘরের আবহটা ভারী হয়ে উঠেছিল সেই তীক্ষ্ণ তেতো গন্ধে। গিটার থেকে বের হওয়া প্রতিটা সুর যেন রুমের দেয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে। অভ্র চোখ বন্ধ করে গাইছিল, কিন্তু মনের ভেতর কোথাও রাহার ছবি ঠিকই জেগেছিল, নীরবে গভীরভাবে। সকাল 6টা, খান বাড়ি দিনের আলোর সাথে সাথে সেজে উঠেছে। 3তলা ভবনের বিলাসবহুল বাড়িটিকে চারপাশে নানা রঙের লাইটিং দিয়ে সাজানো হচ্ছে। অন্যদিকে সাদা ও লাল গোলাপের কম্বিনেশনে তৈরি হচ্ছে সুন্দর একটি স্টেজ। ছবি তোলার জন্য রাখা হয়েছে আলাদা ফটো সেশন। ড্রিঙ্কসের জন্য রয়েছে আলাদা কর্নার। ভিআইপি মানুষদের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। চেয়ারম্যান সাহেবের দাওয়াত ফেরানোর সাধ্য কারণেই। এছাড়াও
এলাকার গরিব দুঃখীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। তাদের নিকটাত্মীয়রাও ইতোমধ্যে আসতে শুরু করেছে। আজকে সকাল সকাল রাহার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে এই ব্যালকনিতে চলে যায়। চোখ বুলিয়ে চারিপাশের সাজানো দেখছে আর গাইছে, হায় বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘাট ধইরা নামাজ। তখন মেইন গেট দিয়ে আসা অভ্র গানের আওয়াজ শুনে ব্যালকনির দিকে কপাল কুঁচকে তাকালো। রাহারও হঠাৎ চোখ পড়ে অভ্র ভাইয়ের দিকে। জগিং শেষ করে বাসায় ফিরছে। গায়ে পরা কালো রঙের ফিটেড ড্রাই ফিট টি শার্ট, যা তার শরীরের গঠনটা আরো স্পষ্ট করে তুলছে। নিচে ডার্ক গ্রে ট্রাক প্যান্ট, হাঁটার সাথে সাথে হালকা দুলছে। চুলগুলো ঘেমে ভিজে কপাল লেপ্টে রয়েছে। পায়ে সাদা কালো রানিং শু, প্রতিটা পদক্ষেপে যেন ছন্দ তৈরি করছে। রাহা তাকে দেখে বোকা বোকা চোখে তাকিয়ে রইল। গান গাওয়াও বন্ধ হয়ে গেল অটোমেটিক। হঠাৎ যেন সবকিছু ভুলে গেছে সে। চারপাশ, সময়, নিজের অবস্থান কিছুই মনে নেই। তার চোখে মিশে আছে বিস্ময় আর অদ্ভুত এক টান, যেটা সে নিজেও বুঝে উঠতে পারছে না। ঠোঁটটা সামান্য ফাঁক হয়ে আছে, যেন কিছু বলতে চেয়েও বলতে পারছে না। মনে হচ্ছিল সে শুধু তাকিয়েই থাকতে চায় আর কিছু না। অভ্রর তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে থামলো ঠিক রাহার চোখে। দুজনের গভীর চোখ এক হলো। মুহূর্তটা যেন থমকে দাঁড়ালো। রাহার গলায় ঝুলে থাকা পেন্ডেন্টটা সূর্যের আলোয় ঝলমল করে উঠল, যেন সেই ঝলকই তাদের নিঃশব্দ অনুভূতিকে আরো স্পষ্ট করে তুলল। রাহা সেই দৃষ্টি দেখে দ্রুত উল্টো ঘুরে দাঁড়ালো। নিজের আচরণটা মনে পড়ে সে বিরক্ত হয়ে জিভ কাটল, যেন নিজেকেই ধমক দিচ্ছে। কি করছি আমি? মনে মনে বলে সে হালকা অস্বস্তিতে ভুরু কুঁচকালো। এই বচ্চাত লোকটা কালকে আমাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে, আর তার দিকে আমি এইভাবে তাকিয়েছিলাম। ছি, আমাকে এখন কি মনে করবে? দূর, ভাল লাগে না। অভ্র ও বাসার ভেতরে চলে গেল। যাচ্ছে আর বলছে, তো লোকাল বাসকে যদি প্রাইভেট বাস না করে, আমার নামও অভ্র নয়। বাসার গেট পেরিয়ে সিঁড়ির দিকে এগোতেই আমান খান বলেন, দাঁড়াও। অভ্র কোনো বাক্য ব্যয় না করে সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। হাত দুটি শক্ত করে মুষ্টিবদ্ধ। ভেতরের অস্থিরতা যেন আঙুলের ফাঁক গলে বেরিয়ে আসতে চাইছে। একবারও পেছন ফিরে তাকালো না। আমান খান বুঝতে পেরে বলেন, ইতিমধ্যে সবাই জেনে গেছে আমার একমাত্র ছেলে তুমি দীর্ঘ 9 বছর পর দেশে ফিরেছ। রাহা মায়ের জন্মদিনের পাশাপাশি আমার সকল সহকর্মীদের সাথেও সাক্ষাতের আয়োজন করেছি। সবার কাঁধে যেন তোমার পরিচয় হয়। আমার বিশ্বাস তুমি আমার আর এই খানবাড়ির মান রাখবে। অভ্র তৎক্ষণাৎ বলে উঠল, বিশ্বাস? আমি আবার কবে থেকে বিশ্বাস করতে শুরু করলেন আপনি? এই শব্দটি আপনার সাথে যায় না। আমার উপর কোনো বিশ্বাস না রাখি আপনার জন্য মঙ্গল হবে। আর পরিচিত আমি আমার নিজের যোগ্যতায় হব, অন্য কারো নাম দিয়ে নয়। বলেই চলে যেতে নিলেই আফসানা খান ডেকে উঠলেন, ব্রেকফাস্ট করে যা বাবা। উপরে পাঠিয়ে দেবেন। এতক্ষণ ধরে সব কথাই সিঁড়ির উপর দাঁড়িয়ে শুনছিল রাহা, কিন্তু নিচে নামার মতো সাহস আর জোগাড় করতে পারেনি সে। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছিল, যেন সব কিছু হঠাৎ করে বদলে যাচ্ছে। ঠিক তখনই অভ্র কোনো দিকে না তাকিয়ে একদম সোজা নিজের বরাদ্দ করা রুমের দিকে চলে গেল। তার মুখে ছিল একরাশ গম্ভীরতা, যেন ভেতরে জমে থাকা কথাগুলো সে কাউকেই বুঝতে দিতে চায় না। রাহা নিঃশব্দে দাঁড়িয়ে রইল, শুধু তাকিয়ে রইল অভ্রর চলে যাওয়ার পথে। কয়েকজন মেহমান নিজ নিজ রুমে থাকায় ঘটনাটা কেউ দেখেনি, জানতেও পারেনি। আসান খানও সেখানে ছিলেন না। তিনি তখন ইভেন্ট ম্যানেজারের সঙ্গে বাইরের সাজসজ্জার তদারকি করছিলেন। এদিকে আমান খান এক গভীর হতাশার নিঃশ্বাস ফেলে নিজের রুমে ফিরে গেলেন। রাহা নিচে নেমে দেখে তেমন কেউ নেই, শুধু তার বড় আম্মু, মা আর ছোট আম্মু রান্নাঘরে ব্যস্ত। রাহার মা ধীর কণ্ঠে ডাকলেন, আপা, হুম, বল।
অপরর বাবা এমন আচরণ করছে কেন? প্রশ্নটা শুনে আফসানা বেগমের চোখে হঠাৎ এক অজানা ভয় কাজ করলো। তিনি অস্থিরভাবে এদিক ওদিক তাকাতে লাগলেন। কিভাবে উত্তর দেবেন বুঝে উঠতে পারছেন না। এতদিন ধরে লুকিয়ে রাখা কথাগুলো কিভাবে প্রকাশ করবেন? যদি সাথী ভুল বুঝে বসে? সাথী বেগম যেন তার জায়ের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি মৃদু হাসি দিয়ে ভরসার সুরে বললেন, থাক আপা, এখন বলতে হবে না। যখন তোমার মনে হবে তখন বলো। একটু থেমে আবার বললেন, তবে অভ্রের বাবার এই অবস্থাটা দেখে খুব খারাপ লাগছে। আমি গিয়ে কথা বলি? আমাকে হয়তো ফিরিয়ে দেবে না? হ্যাঁ, কথা বলে দেখ, তোর সাথে তো অন্তত একটু একটু কথা বলে। এরপর রাহা, সিফা আর বাড়ির সবাই মিলে সকালের নাস্তা শেষ করলো। নাস্তা হাতে অভ্র রুমের সামনে গিয়ে দাঁড়িয়েই ডাক দিলেন, অভ্র বাবা। হ্যাঁ মেজো আম্মু, ভেতরে আসো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছিল অভ্র। কোথাও বের হচ্ছ? হ্যাঁ, একটা মিটিং আছে। কালকে দেশে ফিরলে, আজকেই মিটিং? হুম, দরকারি। কি বলবে বলো। তোমার নাস্তা নিয়ে এলাম। তুমি কেন কষ্ট করতে গেলে? অন্য বলতে গেলেই সাথী বেগম কথার মাঝেই বলে উঠলেন, কষ্ট কেন হবে বাবা? তুমি তো আমারই সন্তান। সন্তানের জন্য কিছু করলে কি মায়ের কষ্ট হয়? আগেও তো তোমাকে আমি কত খাইয়ে দিয়েছি। তার চোখে মুহূর্তের জন্য কষ্টের ছায়া ভেসে উঠল। ঠিক আছে মেজো আম্মু, বসো। আমি খাইয়ে দেই বাবা। আচ্ছা। তোমাকে কিছু কথা বলতে চাই। আমার বিশ্বাস তুমি আমাকে ফেরাবে না। সাথী বেগমের চোখে পানি টলমল করছে। অভ্র হয়তো বুঝতে পারল তিনি কি বলতে চান, তবুও বলল, বলো। 9 বছর আগে কি হয়েছিল আমি জানি না। জানার চেষ্টা করেছিলাম, তাও পারিনি। তোমাকে কোথাও না পেয়ে আমি ব্যাকুল হয়ে খোঁজ করতে থাকি। ভাইজানকে জিজ্ঞেস করেছি, আপাকে জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলেনি। অনেকবার জিজ্ঞেস করার পরেও না। তুমি তো আমাদের সাথে কোনো যোগাযোগও রাখোনি। এতদিন কিভাবে থাকতে পারলে বাবা? তারপর নিজেই থেমে বললেন, আচ্ছা, এসব কথা বাদ দেই। এতদিন পর তুমি ফিরে এসেছো, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। একটু থেমে আবার বললেন, তোমার মেজো আম্মু তোমার কাছে একটা আবদার করবে, রাখবে তো? নিজেই আবার বলে উঠলেন, জানি রাখবে, আমাকে ফেরাবে না। বাড়িতে আজ অনেক মেহমান আসবে, আর আজ রাহার জন্মদিনের অনুষ্ঠান। আমি চাই তুমি সেখানে উপস্থিত থাকো। আজ সবাই তোমাকেও দেখতে আসবে বাবা। বড় ভাইজানের মাথাটা যেন নিচু হতে দিও না। বলেই চোখের পানি ছেড়ে দিলেন। অভ্র হয়তো সবটাই বুঝে নিয়েছিল, কিছু না বলে খুব শান্ত স্বরে শুধু বলল, কি করছো মেজো আম্মু? কাঁদছো কেন? ঠিক আছে, আমি থাকবো। সাথী বেগম হাসি মুখে খাবার শেষ করে চলে গেলেন। অভ্র ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে বলতে লাগলো, তুমি হয়তো এই কথাগুলো শুনলে ভুল বুঝতে পারো। তোমাদের হারানোর ভয়ে কিছুই জানানো হয়নি। যদি কোনো কিছু সবকিছু জানতে পারো, আমি শুধু এটুকু আশা রাখি তুমিও আমাকে ভুল বুঝবে না। বিকেল গড়াতেই বাড়িটা যেন হঠাৎ করে আরো প্রাণবন্ত হয়ে উঠল। আত্মীয় স্বজন একে একে এসে ভরে তুলল চারপাশ। রাহার খালা মিসেস আফরোজা বেগম, খালু মাইনুদ্দিন মির্জা, তাদের সঙ্গে এসেছে ছেলে ইভান মির্জা আর ছোট বোন আয়াত মির্জা। রাহার মা আর খালা দুই বোন হওয়ায় তাদের আশাটা যেন ঘরটা আবারও পুরনো দিনের মতো করে দিল। ইভান রাহার চেয়ে 6 বছরের বড়, আর আয়াত 1 বছরের বড়। তারা বাড়িতে ঢুকতেই রাহা খালাকে দেখে খুশিতে আর নিজেকে সামলাতে পারল না। আয়াতকেও জড়িয়ে ধরল, যেন অনেক দিনের জমে থাকা অভিমান আর অপেক্ষা একসাথে মিশে গেছে সেই আলিঙ্গনে। খালা, আফরোজা বেগম হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন। আরে পাগলি, কোথাও যাচ্ছি না আমি, ঠিক আছি তো। অনেক দিন পর তোমাদের পেলাম, আর ছাড়ছি না। দেখো পাগলিটা, আগে তোর খালুর সাথে কথা বল। রাহা একটু লজ্জা পেয়ে মাথা নাড়ালো, তারপর এগিয়ে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম খালুজান।
মাইনুদ্দিন মির্জা শান্ত স্বরে উত্তর দিলেন। ওয়ালাইকুম আসসালাম, রাহমামণি। এদিকে রাহার মা একটু তাড়া দিয়ে বললেন, আরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসতে দে সবাইকে, এত দূর থেকে এসেছে, আগে একটু রেস্ট নিক। রাহা সবাইকে ভেতরে নিয়ে গেল। হাঁটতে হাঁটতে ইভানকে হালকা হেসে জিজ্ঞেস করলো, ভালো আছেন ভাইয়া? আপনাদের দেখে সত্যিই ভালো লাগছে। ভালো আছি, আর বার্থডে কালকে দেখে আরো ভালো হয়ে গেছি। রাহা একটু লজ্জায় মাথা নামিয়ে নিল। সবাইকে গেস্ট রুমে ফ্রেশ হতে নিয়ে যাওয়া হলো। আর এদিকে অন্য এক ঘরে কারো চোখে মুখে জমে উঠেছিল অদ্ভুত রাগ। একদম নীরব, কিন্তু ভিতরে ভিতরে যেন টকবক করে ফুটছে আগুনের মতো। আফসানা বেগম সবাইকে ড্রেস কোড মনে করিয়ে দিয়ে চলে গেলেন। কালো রঙের পোশাক পরবে সবাই। সন্ধ্যা নামতেই বাড়ির সামনে একের পর এক দামি গাড়ি এসে থামতে শুরু করলো। ঝকঝকে হেডলাইটের আলো যেন পুরো আঙিনাকে আলোকিত করে তুলছিল। অতিথিরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে লাগলো। কারো হাতে উপহারের বক্স, কারো হাতে ফুলের তোড়া, কারো মুখে হাসির ঝিলিক। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনের ব্যস্ততা, ভেতরে সাজানো আলোর ঝলকানি, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হলো। চারপাশে হাসি, গল্প আর কোলাহলে মুহূর্তেই ভরে উঠল পুরো বাড়ি। মনে হচ্ছিল আজকের রাতটা যেন শুধু আনন্দ আর উচ্ছ্বাসের জন্যই সাজানো। সবার কথাবার্তার মাঝেই হঠাৎ করে বাড়ির প্রধান আলো একটু ম্লান হয়ে এলো। কোলাহল ধীরে ধীরে থেমে গিয়ে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো চারপাশে। গেট থেকে বাগান পর্যন্ত বিছানো লাল গালিচার দিকে সবার দৃষ্টি গিয়ে থামল। ধীরে, খুব ধীরে সেই লাল গালিচা ধরে হেঁটে আসছে রাহা। কালো গাউনে রাহাকে আজ একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে, একদম প্রিন্সেসদের মতো। গাউনের নরম ফ্লোয়িং কাপড় তার চলাফেরার সাথে হালকা দুলে উঠছে, যেন প্রতিটি পদক্ষেপে এক ধরনের নীরব সৌন্দর্য তৈরি হচ্ছে। তার সাজ ছিল খুবই সিম্পল কিন্তু এলিগ্যান্ট, অতিরিক্ত ভারী কিছু নয়, তবুও চোখে পড়ার মতো নিখুঁত। চুলগুলো খোলা, হালকা ঢেউ খেলানো স্টাইলে কাঁধের ওপর ছড়িয়ে আছে। মাঝে মাঝে বাতাসে সেগুলো নরমভাবে দুলে উঠছে, আর সেই দোলার সাথে তার পুরো উপস্থিতি আরো জীবন্ত হয়ে উঠছে। মুখে থাকা মৃদু হাসি আর চোখের শান্ত গভীরতা মিলিয়ে তাকে শুধু সুন্দর না, বরং এক ধরনের স্বাভাবিক অথচ অদ্ভুতভাবে টান ধরে রাখার মতো উপস্থিতিতে পরিণত করেছে। মনে হয় না সে চেষ্টা করছে নজর কাড়তে, তবুও চারপাশের দৃষ্টি অজান্তেই বারবার তার দিকেই ফিরে যাচ্ছে। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। ওই তো বার্থডে গার্ল, কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ইভান একটু অবাক হয়ে তাকিয়ে রইল, ঠোঁটে হালকা হাসি। আয়াত মুগ্ধ চোখে বোনের দিকে তাকিয়ে আছে। কিছু প্রভাবশালী পরিবারের ছেলেরাও তাদের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন নিজেকে সামলাতে পারেনি, তাকিয়েই আছে। রাহার সাথে ছিল শিফা আর তার দুই বান্ধবী অবন্তিকা ও সাফা। চারজনই আজ যেন আলাদা এক জৌলুসে সেজেছে। তাদের দেখে মনে হচ্ছিল চারটি ভিন্ন রঙের সৌন্দর্য একসাথে ফুটে উঠেছে, যে কেউ একবার তাকালে চোখ ফেরাতে কষ্ট হতো। ইভান আর সিফা একে অপরের দিকে তাকালো, হয়তো তাদের দৃষ্টিতে কিছু না বলা কথা ভেসে উঠেছিল, একটা অদ্ভুত নীরব বোঝাপড়া। রাহা ইভানের সাথে সবার পরিচয় করিয়ে দিল, কিন্তু সবার ভিড়ের মাঝেও এক জোড়া চোখ স্থির হয়ে আছে রাহার উপর। রাহা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কিন্তু সে কি টের পাচ্ছে তার এই একটুখানি এন্ট্রি কারো ভেতরের ঝড়কে আরো ভয়ঙ্কর করে তুলছে? বাড়ির সবাই যেখানে দাঁড়িয়েছিল, রাহাও গিয়ে চুপচাপ তাদের পাশে দাঁড়ালো। চারপাশে একটা অদ্ভুত কৌতূহল ছড়িয়ে পড়েছে। সবাই অপেক্ষা করছে জনাব আমান খানের ছেলেকে এক নজর দেখার জন্য। হঠাৎই ভিড়ের মাঝখান থেকে একজন জিজ্ঞেস করে উঠলেন, কি হলো চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে কোথায়? প্রশ্নটা যেন সবার মনে জমে থাকা আগ্রহকে আরো বাড়িয়ে দিল। ঠিক তখনই কথাটা শেষ হওয়ার আগেই গেটের দিকে সবার দৃষ্টি চলে গেল।
গেট পেরিয়ে ভেতরে ঢুকলো এক সুদর্শন যুবক। তার সাথে ছিল আরো 2 জন, বডিগার্ডের মতো নয় বরং ঘনিষ্ঠ বন্ধুর মতো। তবুও তাদের আচরণে ছিল এক ধরনের সতর্কতা, যেন মুহূর্তেই পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত। যুবকটি মাঝখানে হাঁটছিল আর 2জন পাশে। তাদের চলাফেরাতেই ছিল এক অদ্ভুত সমন্বয়, বন্ধুত্ব আর ক্ষমতার মিশ্র এক উপস্থিতি। যুবকটির প্রতিটি পদক্ষেপে চারপাশ যেন নিঃশব্দ হয়ে যাচ্ছিল। সব চোখ একসাথে গিয়ে থেমে গেল তার দিকেই। কালো লাক্সারি টেইলর্ড স্যুট, ভেতরে ক্রিম হোয়াইট শার্ট, সাথে সাবটল ডিজাইনার ওয়াচ। সবকিছু এতটাই নিখুঁতভাবে ফিট করা যে চোখ সরানো কঠিন। চুলগুলো জেল দিয়ে খুব সুন্দর করে সেট করা। তার হাঁটা ছিল ধীর, কিন্তু প্রতিটি পদক্ষেপে ছিল অদ্ভুত এক অথরিটি। যেন সে শুধু হাঁটছে না, পুরো পরিবেশটাই তার উপস্থিতি অনুভব করছে। আলো তার উপর পড়তেই বাগানে হালকা গুঞ্জন শুরু হলো। Who is he? Is he that global investor? Oh my god. অভ্র বিদেশে থাকাকালীন নিজের নামে একটি ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি গড়ে তুলেছে, যার মাধ্যমে সে টেক, রিয়েল এস্টেট এবং ইন্টারন্যাশনাল প্রজেক্টসে বড় বড় বিনিয়োগ করছে। তার এই স্বপ্নের পিছনে ছিল এক ধরনের নীরব জেদ। যারা তাকে একসময় ভুল বুঝেছিল বা ছোট করে দেখেছিল, তাদের সামনে দাঁড়িয়ে সে প্রমাণ করতে চেয়েছিল সে কারো উপর নির্ভর করে নয়, নিজের যোগ্যতায় দাঁড়িয়েছে। বাগানের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা মেয়েরা এক মুহূর্তের জন্য থেমে গেল। কেউ চোখ সরাতে পারছে না, কেউ আবার নিজের অজান্তেই তাকিয়ে আছে স্থিরভাবে। একজন ফিসফিস করে বলল, এতটা পারফেক্ট কেউ কিভাবে হতে পারে? রাহাও এক ধ্যানে তাকিয়ে আছে অভ্রের দিকে। রাহার পাশেই মেয়েগুলো ছিল। আসলেই তো, এতটা পারফেক্ট কেউ কিভাবে হতে পারে? এইদিকে বড় আব্বুর কণ্ঠ শুনে রাহার ধ্যান ভাঙতেই বলে ওঠে, ছি ছি ছি, আমি কেন এভাবে তাকিয়েছিলাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাড়ির সবাই তো মনে হয় আকাশ থেকে পড়ল। তাদের ছেলে এত বড় কোম্পানির কর্ণধার। রাহা ও বিস্ময়ের পর্যায়ে। তারা কেউ কল্পনাও করেনি। ছেলেটা কাউকেই কিছু জানায়নি এতদিন। আমান খান অবাক হয়ে বললেন, আমি বলার আগেই আমার ছেলেকে সবাই চিনে ফেললো। তাদের মধ্যে রাহার ছোট আব্বুর এক বিজনেস পার্টনার বললেন, চিনবে না কেন? ওনাকে তো পুরো ইন্ডাস্ট্রি চেনে। উনি হলেন গ্লোবাল ইনভেস্টর মিস্টার জিহাদ খান অভ্র। এক নামে সবাই চেনে ওনাকে। আজকেও ওনার সাথে মিটিং ছিল। কালকেই তো ওনাকে মোস্ট গ্লোবাল ইনভেস্টর হিসাবে ঘোষণা করা হয়েছে। টপ 10 লিস্টে আছেন উনি। পত্রিকাতেও ছবি এসেছে। আমান খান যেন মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোখে স্পষ্ট বিস্ময় আর অবিশ্বাস। মনে মনে ভাবলেন, আমার ছেলে এত বড় কিছু, অথচ আমি জানতেও পারিনি। তিনি যেন নিজের চিন্তার ভেতরেই হারিয়ে যাচ্ছেন। একটা সময় ছিল যখন তিনি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতেন, কিন্তু আজ নিজের ছেলেই এত বড় পরিচয় তৈরি করেছে, অথচ তিনি জানলেনই না। লোকটি আবারও বলতে শুরু করলেন, আজকের মিটিংয়ে মিস্টার অভ্র ছিলেন একজন অন্য ধাঁচের মানুষ। শুধু আমি না, মিটিং রুমে সবাই একে একে তার দিকে তাকিয়েছিল। কারণ সে শুধু সিদ্ধান্ত নিচ্ছে না, মনে হচ্ছিল পুরো কোম্পানির দিক নির্ধারণ করছে। বিদেশে এত কম বয়সে এমন কন্ট্রোল আনবিলিভেবল। মিটিং এগোতে থাকলো। প্রতিটা সিদ্ধান্তই মিস্টার অভ্র ছিলেন একদম ক্লিয়ার আর ক্লেম। কোনো বাড়াবাড়ি নেই, কোনো দ্বিধা নেই, শুধু আত্মবিশ্বাস। মিটিং চলাকালীন এক পর্যায়ে অপর পক্ষের আচরণে সীমা ছাড়িয়ে যায়। মিস্টার অভ্র তখন আর বিতর্ক বাড়াননি। শান্ত চোখে একবার পুরো রুমটা স্ক্যান করে তিনি নিজের লোকদের দিকে তাকালেন। কঠোর কণ্ঠে তার লোকদের বললেন, গাড়ি থেকে হকি স্টিকটা নিয়ে আয়। উনি এতক্ষণ অনেক নেচেছেন, অবশ্য আমিও সুযোগ করে দিয়েছি বলেই পেরেছে। এখন আমি ওনার ফুললি নাচ দেখতে চাই। আমি সাউন্ড বক্স বাজাচ্ছি, দেখি কতটা নাচতে পারে গানের তালে তালে। না 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 না, গান না, বাড়ির তালে তালে। তুই শুরু কর, মিউজিক অন। বাকি সবাই নিঃশব্দে দাঁড়িয়ে রইল। গলার ভেতর শুকনো ঢোক গিলার শব্দটাও যেন স্পষ্ট শোনা যাচ্ছে।
এতদিন শুধু নামটাই শুনেছে সবাই, একটা পরিচিতি, একটা গুজবের মতো ক্ষমতার গল্প। কিন্তু আজ প্রথমবার তারা তাকে সামনে দেখছে। আর শুধু উপস্থিতি নয়, তার ঠান্ডা কঠিন আচরণও যেন সবাইকে আরো বেশি নীরব করে দিল। সবাই বুঝে গেল এখানে ভুল করার কোনো সুযোগ নেই। একটা শব্দও বেশি হলে পুরো পরিবেশটাই বদলে যেতে পারে। ধারণা আর বাস্তবতার ফারাকটা এখন স্পষ্ট। আর বাস্তবতাটা অনেক বেশি ভারী, অনেক বেশি বিপজ্জনক। সব শুনে আমান খানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। বুকের ভেতরটা হঠাৎই ভারী হয়ে উঠল। এটা কি সত্যি তার ছেলে, নাকি সে এতদিন ভুল মানুষকেই চিনে এসেছে? এত ডেঞ্জারাস ছেলে আমার। মনে মনে ভাবতেই তার চোখে অস্বস্তির ছাপ আর স্পষ্ট হয়ে উঠল। ঠিক তখনই অভ্র তার তীক্ষ্ণ দৃষ্টি বাবার দিকে তাক করলেন। ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি, কোনো উষ্ণতা নেই, শুধু আত্মবিশ্বাস আর ঠান্ডা নিয়ন্ত্রণের ইঙ্গিত। মুখে গাম্ভীর্য বজায় রেখে বললেন, তা চেয়ারম্যান সাহেব, এবার দিবেন তো আপনার আদরের কন্যাকে আমার হাতে তুলে? যোগ্য মনে হচ্ছে তো? না দিলে কিভাবে চিনিয়ে নিতে হয় জিহাদ খান অভ্র সেটা ভালো করেই জানে। বলেই ধীর পায়ে ড্রিঙ্কস কর্নারের দিকে এগিয়ে গেল অভ্র। চলাই ছিল এক ধরনের বিজয়ী ভঙ্গি, যেন পুরো পরিস্থিতিটা তার হাতের মুঠোয়। হাঁটতে হাঁটতেই তার চোখে ভেসে উঠল তার বাবার বলা পুরনো কিছু কথা। তুই কিছু করতে পারবি না, তোর কোনো যোগ্যতা নেই, আর না কখনো হবে। স্মৃতিগুলো মাথার ভেতর ঘুরে গেলেও তার মুখে কোনো পরিবর্তন এলো না, শুধু দৃষ্টি আরো ঠান্ডা হয়ে উঠল। আমান খান উত্তর করার সুযোগটাও পেলেন না। সবাই স্টেজে জড়ো হলো, শুধু অভ্র ছাড়া। শিফা তাকে ডাকতে এসেছিল, কিন্তু অভ্র যায়নি। সে দূরে দাঁড়িয়েই তার ফেইরি টেইলকে দেখছিল, একদম চোখ সরানো দায়। কেক কাটা হলো, রাহা সবাইকে খাইয়ে দিল, শুধু অভ্র বাকি। রাহা একবার চোখ তুলে তাকাতেই দেখলো অভ্র আগেই ওর দিকেই তাকিয়েছে। মুহূর্তেই চোখ সরিয়ে নিল। এক টুকরো কেক হাতে নিয়ে এগিয়ে যেতে লাগলো। নিজেকে যতই বোঝাক ওর সামনে যাবে না, তবু মনটা মানল না। সবাইকে কেক খাইয়ে দিল, আর তাকে না দিলে যদি কষ্ট পায়, এই ভাবনাগুলোই শেষ পর্যন্ত ওকে টেনে নিয়ে গেল অভ্রের সামনে দাঁড়াতেই। এখানে কি? রাহার মুখ মুহূর্তে কালো হয়ে গেল। এতক্ষণ তাকিয়েছিল, এখন আবার এমন আচরণ কেন? ইয়ে মানে, কি মানে শুরু করেছিস? আপনার জন্য কেক নিয়ে এসেছি। তো তো মানে খাবেন তাই? তুই খাইয়ে দিবি? কি? নলে যা এখান থেকে। রাহা এক মুহূর্ত থেমে রইল, তারপর ধীরে বলল, আচ্ছা দিচ্ছি। চামচে করে একটু কেক তুলে ধরতেই, চামচ না, আঙ্গুল দিয়ে ধর। অগত্যা তাই করল রাহা। আঙুলে কেক নিয়ে অভ্রর দিকে বাড়িয়ে দিতেই মুহূর্তে অভ্র তার আঙুল সহ কেকটা মুখে তুলে নিল। জিভের উষ্ণ স্পর্শ লাগতেই রাহার পুরো শরীর শিরশির করে উঠল। হৃদস্পন্দন এলোমেলো, নিঃশ্বাস কাঁপছে। এক অজানা অনুভূতি তাকে গ্রাস করল। তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিয়ে ঘুরে যেতে চাইল সে। ঠিক তখনই অভ্র ডেকে উঠল। দাঁড়া। রাহার সাথে সাথেই থেমে গেল। বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, নিজেকেই যেন সামলাতে পারছে না। তার সেই অস্থিরতা দেখে অভ্র ঠিকই বুঝে গেল ভেতরে ভেতরে কি ঝড়টা বইছে। কিশোরী জীবনে এই প্রথম এমন এক পরিস্থিতির মুখোমুখি হলো রাহা। আজ পর্যন্ত কোনো ছেলে তার কাছে আসতে পারেনি, নাকি কাউকে কাছে আসার সুযোগটাই দেয়া হয়নি। রাহা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই অভ্র এগিয়ে এলো এক পা। তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে খুব আলতো করে রাহার ঠোঁটের কোণায় লেগে থাকা কেকটুকু মুছে দিল। স্পর্শটা ছিল নরম, অথচ অদ্ভুতভাবে কাঁপিয়ে দেওয়ার মতো। এক সেকেন্ডও দেরি না করে অভ্র নিচু গলায় বলল, গো রাইট নাও। কথাটা যেন আদেশও না, আবার অনুরোধও না, কেমন এক অদ্ভুত ভার ছিল তাতে। রাহা আর এক মুহূর্তও দাঁড়ালো না, প্রায় ছুটে সরে গেল সেখান থেকে, যেন আর একটু থাকলেই নিজেকে সামলাতে পারবে না। রাহা চলে যেতেই অভ্র একবার তার আঙুলের দিকে তাকালো, তারপর ধীরে খুব স্বাভাবিক ভঙ্গিতে
সেই আঙুলটা নিজের ঠোঁটে ছুঁয়ে নিল। মুহূর্তটা খুব ছোট, কিন্তু তাতে লেগে রইল এক অদ্ভুত অনুভব, যেন সেখানে এখনো রয়ে গেছে তার স্পর্শের উষ্ণতা। রাহাকে ছুটে আসতে দেখে অবন্তী আর সাফা এগিয়ে এলো। কি রে রাহা, এভাবে দৌড়াচ্ছিস কেন? কই না তো। এভাবে তোতলাচ্ছিস কেন? কি হয়েছে তোর? রাহা চোখ স্থির রাখতে পারছে না। হঠাৎ একটু ধমক দিয়ে বলল, দূর, ছাড় তো, কিচ্ছু হয়নি। আরে এখন নাচ গান শুরু হবে, তোকে স্টেজে পাচ্ছিলাম না তাই খুঁজতে আসলাম। ও হুম, চল। ওদের সঙ্গে হেঁটে গেলেও রাহার ভেতরের অস্থিরতা একটুও কমল না। এদিকে অভ্র দূর থেকেই তাকিয়েছিল, তার ঠোঁটের কোণে এক চাপা হাসি। সবকিছু যেন তার চোখ এড়াচ্ছে না। ইভান স্টেজে উঠে মাইক হাতে নিলেন। ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, সবাইকে এই পার্টিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। খানবাড়ির মেজো মেয়ে আফসিয়া খান রাহা, আজ তার 17তম জন্মদিন। সবাই ওর জন্য দোয়া করবেন। সাথে সাথে চারদিক হাততালিতে ভরে উঠল। অনুষ্ঠান জমে উঠল। সবাই নিজ নিজ জায়গায় বসে, কারণ এখন শুরু হবে নাচ গান। প্রথমে গানের পালা। আমান খানকে অনেক অনুরোধ করেও গাওয়ানো গেল না, তবে আসান খান একটা গান গাইলেন, ইভানও গাইলেন, সাথে রাহার দুই বান্ধবী। চারপাশ গানের তালে তালে মুখরিত হয়ে উঠল। ঠিক তখনই রাহার আম্মু এসে অভ্রকে বললেন, বাবা, তুমি তো ভালো গান গাও, আজকে অন্তত একটা গাও। নাজিরা বেগম, বাচ্চারা, এমনকি সিফাও জিদ ধরল। ভাইয়া একটা গাও না। ছোটবেলায় অভ্রের স্বপ্ন ছিল গায়ক হবে, কিন্তু অতীতের কিছু নির্মম ঘটনা সেই স্বপ্নটাকে থামিয়ে দিয়েছে। তবু একসময় সে নিয়মিত প্র্যাকটিস করত। তার কণ্ঠে ছিল আলাদা এক মাধুর্য। অভ্র ধীরে চোখ তুলে তাকালো সোজা রাহার দিকে। রাহাও তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত প্রত্যাশা। হয়তো সেও চাইছে আজ অভ্র যেন গান গায়। একটা নিঃশ্বাস ফেলে অবশেষে রাজি হলো সে। গিটার হাতে নিয়ে সামনে বসলো, আঙুল ছুঁয়ে দিল তারের উপর। মৃদু সুর ভেসে উঠল চারিদিকে। আর ঠিক সেই মুহূর্তে রাহার চোখে চোখ রেখেই অভ্র গান শুরু করলো। तुझसे दूर मैं कहीं वजह के लिए हूँ, कमजोर हो जाता हूँ मैं। तुझसे दूर मैं कहीं वजह के लिए हूँ, आवारा बन जाता हूँ मैं। तुझे छू लूं तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता न हो मुझको। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इस बात का डर है मुझको कि हो न जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे। हो न जाए प्यार तुमसे मुझे, बेहद बेशुमार तुमसे हो। রাহা তখনও এক দৃষ্টিতে তাকিয়েছিল। চারপাশ, মানুষ, শব্দ সব যেন মিলিয়ে গিয়েছিল তার কাছে। হঠাৎ করতালির শব্দে দুজনেরই ধ্যান ভাঙল। চারদিক প্রশংসায় ভরে উঠল। একটাই নাম ঘুরছে সবার মুখে, জিহাদ খান অভ্র। অভ্র উঠে সরাসরি বাড়ির দিকে যেতে নিতেই মাইকে ভেসে এলো, এখন নাচ করবে রাহা ও তার দুই বান্ধবী। শব্দটা কানে যেতেই তার পা থেমে গেল। স্টেজে উঠেই তারা প্রস্তুতি নিতে লাগলো। অভ্র ঘাড় কাত করে ঘুরে তাকালো, চোখে তীব্র রাগ, চোয়াল শক্ত, দুই হাত মুষ্টিবদ্ধ। হঠাৎ সাউন্ড বক্সে গান বেজে উঠল, কি নেশা ডাইলা দিলি গেলাসে, মাইনাসে না প্লাসে। গানের তালে তালে নাচও শুরু হয়ে গেল। চারপাশের ছেলেগুলোর চোখে স্পষ্ট লোলুপতা, যেন নাচ নয় অন্য কিছু দেখছে তারা।
এক মুহূর্তে রাহার চোখ পড়ল অভ্রের দিকে। দেখল সে সরাসরি স্টেজের দিকে এগিয়ে আসছে। মুহূর্তেই রাহার নাচ থেমে গেল। অভ্র স্টেজে উঠে কোনো কথা না বলেই রাহার চুল মুঠো করে ধরল, টানতে টানতে নামাতে লাগলো আর বলতে লাগলো, তোর -+ আমি ছোটাচ্ছি, রুমে চল। আবারও চেঁচিয়ে বলল, আজকের পর থেকে বান্দির দিকে যে হারামে চোখ তুলে তাকাবি সেই চোখ তুলে আমি মার্বেল বানিয়ে ছাড়বো, সাথে জানটাও হাতে ধরিয়ে দেব। যারা জানে না তাদেরও জানিয়ে দিবি। সবাই তো অভ্রর এই রূপ দেখে আতঙ্কে চোখ ছানাবড়া হয়ে গেছে। এমন শান্তশিষ্ট চেয়ারম্যান সাহেবের ছেলের কিনা এমন তেজ! উপস্থিত সকলের কলিজায় পানি নেই এমন অবস্থা। এদিক রাহা তার হাত দিয়ে অভ্রর হাতের উপর রেখে ব্যথায় কুকিয়ে চিৎকার দিয়ে বলল, কি করছেন কি? ছাড়ুন, ব্যথা পাচ্ছি বলেই কাঁদতে লাগলো।